আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি ২৭ এবং ২৮, বিশেষ করে ২৭ তোমাদের পরীক্ষা বেশি দিন নাই, কিন্তু জানুয়ারির প্রায় বলা যেতে পারে যে মাঝামাঝি সময় তোমাদের পরীক্ষা শুরু হবে। তো এই শর্ট সময়ের মধ্যে তোমাদের একটা হার্ড টপিক নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমাদের কাছে হয়তো বা হার্ড লাগে, বাট আমার কাছে অনেক সহজ, কারণ আমি বেসিক যে রুলগুলো এগুলো ফলো করি। সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, রাইট? চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো বেশি ওয়াইড আলোচনা না করে চলো আমরা প্রথমে টপিক নিয়ে আলোচনা করি। আমাদেরকে প্রথমে জানতে হবে যে সেন্টেন্সটা আসলে কি। দেখো, সেন্টেন্স 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 প্রধানত তিন প্রকার। কিভাবে? গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। দেন সিম্পলকে ৫ ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। তো আমরা যেহেতু আজকে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড নিয়ে আলোচনা করব, তাহলে চলো আমরা সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড নিয়ে প্রথমে আলোচনা করা যাক। প্রথমে আমরা করব সিম্পল নিয়ে, সিম্পল, দেন করব আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড, সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স। ওকে, প্রথমে জানতে হবে যে সিম্পল সেন্টেন্সটা আসলে কি, কম্পাউন্ড সেন্টেন্সটা আসলে কি, অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সটা আসলে কি। যদি তোমরা না জানো যে সিম্পল কি, তাহলে তুমি যে কোনো সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্স করতে পারবা না। আবার যদি না জানো যে কম্পাউন্ড সেন্টেন্সটা কি, তাহলে কমপ্লেক্স টু কম্পাউন্ড বা সিম্পল টু কম্পাউন্ড এটা করতে পারবা না। জানা যাক যে এগুলো আসলে কি। খুবই সহজ, এবং বলা যেতে পারে যে এত সহজভাবে তোমাদেরকে আমি এর সংজ্ঞাগুলো উপস্থাপন করব যে তোমরা আগে যে স্যারের কাছে পড়ছো এগুলো জাস্ট ভুলে যাবা। অ্যান্ড আমি চাই যে তোমরা বর্তমান ভুলে যাও, কে কোন প্রাইভেটে কী হবে, কী সংজ্ঞা পড়ছো সব ভুলে যাও। আমি যে সংজ্ঞাটা দিচ্ছি এটা মনে রাখো। সিম্পল সেন্টেন্স খুবই সোজা, মনে রাখবা যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। দেখো, যেমন মনে করো উই কাম হেয়ার, এটা একটা সিম্পল সেন্টেন্স। কেন সিম্পল সেন্টেন্স? দেখো, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। যে সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে সেই সেন্টেন্সকে বলা হবে কি? সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার? ওকে, এরপরে আসো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দুটি সিম্পল সেন্টেন্স যখন অ্যান্ড, বাট এবং অর দ্বারা যুক্ত থাকবে। আবার বলছি, যখন দুটি সিম্পল সেন্টেন্স অ্যান্ড, বাট অথবা অর দ্বারা যুক্ত থাকবে তখন তাকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। যেমন এইটা একটা সেন্টেন্স, এইটা একটা সেন্টেন্স, আবার লিখতেছি যে উই ইংলিশ। দেখো, এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স। কেন? কারণ এই যে একটা সাবজেক্ট একটা ভার্ব, রাইট? যখন এই সেন্টেন্স দুটো এখানে আমি কমাটা মানে ফুল স্টপ তুলে দিয়ে এখানে আমি দেব অ্যান্ড, দেখো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। কারণ আমি বলছিলাম যে দুইটি সিম্পল সেন্টেন্স যখন অ্যান্ড, বাট, অর দ্বারা যুক্ত থাকবে তখন তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। ওকে ওকে, এবার আসবো আমরা। তবে হ্যাঁ, এখানে একটা নোট আছে। সেই নোটটা কি জানো? নোটটা হচ্ছে যদি কম্পাউন্ড সেন্টেন্সে দুটি সাবজেক্ট একই হয়, ভালো করে শুনবা, যদি দুটি সাবজেক্ট একই হয় তবে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টটি না লেখা ভালো। লিখলে দোষ নেই, বাট না লেখা ভালো। ওকে, এবার আমরা আসবো কমপ্লেক্স সেন্টেন্সে। দেখো, কমপ্লেক্স সেন্টেন্সও ঠিক এই কম্পাউন্ড সেন্টেন্সের মতোই। এখানে বলতে হবে যে যখন দুটি সিম্পল সেন্টেন্স হোয়েন, অ্যাজ, সিন্স, ইফ, সো দ্যাট, দো, অলদো, ইটিসি ইটিসি, ডাবলস কোয়েশ্চেন যেগুলো আছে এগুলো দ্বারা যখন যুক্ত থাকবে তখন তাকে আমরা বলবো কি? কমপ্লেক্স সেন্টেন্স। যেমন মনে করো এখানে চেনার উপায় হচ্ছে কি? হোয়েন, অ্যাজ, সিন্স, ইফ, so that, though, although, ইটিসি ইটিসি ইটিসি। যখন এই সেন্টেন্স, যখন এই কমপ্লেক্স সেন্টেন্স আমরা আলোচনা করব তখন আমাদেরকে দেখতে হবে যে দুটি সিম্পল সেন্টেন্স থাকবে এবং শুরুতে থাকবে হোয়েন অথবা অ্যাজ অথবা সিন্স অথবা ইফ। ক্লিয়ার? অর্থাৎ সিম্পল সেন্টেন্সকে উপর ভিত্তি করে, সিম্পল সেন্টেন্সের উপর ভিত্তি করে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স হয়। কীভাবে? মনে করো
এটা তুমি, এটা তোমার বন্ধু। ওকে, তোমার দুইজন যখন আলাদা আলাদা, তুমি যখন আলাদা, তোমার বন্ধু যখন আলাদা, তখন তোমার দুইজনে একজন করে সিম্পল সেন্টেন্স। আবার যখন তোমার এই দুই বন্ধুর মাঝে অ্যান্ড অথবা বাট অথবা অর, এই মাঝখানে যখন অ্যান্ড বাট অর আসবে, তখন তোমাদের দুইজন হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। আবার যখন মাঝখানের এই অ্যান্ড বাট অর উঠাই দিয়ে সামনে আমি এই যে এইগুলো লিখবো, হোয়েন, অ্যাজ, সিন্স, ইফ, সো দ্যাট, দো, অলদো ইত্যাদি ইত্যাদি, তখন তোমরা হয়ে যাবে কি কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার? অল ক্লিয়ার? ওকে, আসো। এইবার আমরা শিখব অনেক দামি একটা রুলস। একটা না, রুলস মোট 6টা। এবং আমি এটার ইম্পর্টেন্স বোঝাতে যায় তোমাদেরকে বলতে পারি যে এটার যে মূল্য 1 কোটি টাকা। কেন বললাম 1 কোটি টাকা? আমি এটার ওয়েটটা বোঝাতে যাচ্ছি। এই যে 6টা রুল আমি দিব, এই 6টা রুলের ওয়েট এতটা দামি, যদি কেউ 1 সেকেন্ডে স্কিপ করো, সে অনেক কিছু হারায় ফেলবা। সো নো স্কিপ, জাস্ট ওয়াচ। আমি এখন যে রুল 6টা তোমাদের করাবো, এগুলোকে আমরা দুইটা নাম দিতে পারি। যেমন প্রথম নামটা হচ্ছে কম্বাইনিং সেন্টেন্স। কম্বাইনিং সেন্টেন্স, অথবা বলতে পারি আমরা জয়েনিং সেন্টেন্স। দেখো, কম্বাইনিং মানে হচ্ছে জুড়ে দেওয়া এবং জয়েনিং মানে হচ্ছে জুড়ে দেওয়া। আমরা এখানে দুইটা সেন্টেন্সকে একত্রে জোড়ার চেষ্টা করব। ওকে, দেখো আমাদের বেস যে সেন্টেন্স যেটা হবে সেটা হচ্ছে ওই যে শুরুতে সিম্পল সেন্টেন্স দুটো লিখলাম না, ওই দুটা লিখবো। দেখো, উই কাম হেয়ার, আর এটা হচ্ছে উই লার্ন ইংলিশ। এই দুইটা সেন্টেন্সকে, বা বলা যেতে পারে যে এই দুইটা সিম্পল সেন্টেন্সকে আমরা 6 নিয়মে একত্রিত করব, কম্বাইন করব, জয়েন করব। ওকে, দেখো প্রথম যে রুল, সেটা হচ্ছে রুল নাম্বার 1। রুল নাম্বার 1, রুল নাম্বার 1কে আমার যে নামে ডাকি সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। এখন প্রশ্ন, ভাইয়া প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? রাইট, দেখো প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে এক কথায় মূল ভার্ব এর সাথে আইএনজি যোগ। কি প্রেজেন্ট পার্টিসিপল অর্থ কি? প্রেজেন্ট পার্টিসিপল অর্থ হচ্ছে মূল ভাবের সাথে আইএনজি যোগ। কোন ভার্ব, কোন সেন্টেন্সের ভাবের সাথে আইএনজি যোগ করবো, এটার কোশ্চেন না। দেখো, যখন দুইটা সেন্টেন্স থাকবে, যে সেন্টেন্সের কাজ আগে হওয়া বোঝাবে সেটার সাথে, বা সেটার যে মেইন ভার্ব আছে সেটার সাথে আমরা আইএনজি যোগ করব। যেমন দেখো তো, এই যে দুটো সেন্টেন্স আছে, উই কাম হেয়ার, উই লার্ন ইংলিশ, এই দুইটা সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সের কাজ আগে হওয়া বোঝাইছে? যেমন উই কাম হেয়ার, আমরা এখানে আসি, উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। আচ্ছা, আগে আসি নাকি আগে শিখি? আগে আসি। সো এইটা আগে হওয়া বোঝাইছে, অ্যান্ড এইটা সেকেন্ড হওয়া বোঝাইছে। তাহলে আমরা যদি প্রেজেন্ট পার্টিসিপলের নিয়মে দুইটাকে একত্রিত করি, তাহলে প্রথমে আমরা এই সেন্টেন্স লিখবো অবভিয়াসলি। আচ্ছা, তাহলে লিখতেছি। দেখো এটা যেমন, দেখো এটা যদি আমরা অ্যান্সার করি, অ্যান্সার প্রথমে বলছি কি মূল ভাবের সাথে আইএনজি যোগ। ওকে, প্রথম সেন্টেন্স কি? উই কাম হেয়ার। এখানে বলতে হবে যে প্রথম সেন্টেন্সের সাবজেক্টটা আছে, এটা বাদ যাবে। প্রেজেন্ট পার্টিসিপের নিয়ম হচ্ছে, প্রধানত নিয়ম হচ্ছে মূল ভাবের সাথে আইএনজি যোগ। বাট এই সেন্টেন্সে এই যে শুরুর সাবজেক্টটা আছে, এটা আমরা লিখবো না। এটা না লিখে মূল ভাবের সাথে আইএনজি যোগ করবো। যেমন আমি লিখি, তাহলে বুঝতে পারবা। কামিং হেয়ার, কমা, ইংলিশ। তোমাকে বোঝাচ্ছি। দেখো,
কামিং হেয়ার উই লার্ন ইংলিশ, এটা আমরা কীভাবে পাইলাম? দেখো, আমরা প্রথমত দুইটা সেন্টেন্সকে একসাথে করতেছি, যেটার নাম দিয়েছি কম্বাইনিং সেন্টেন্স। রুল 1-এ বলা হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল, এবং প্রেজেন্ট পার্টিসিপলের যে মূল নিয়ম সেটা হচ্ছে মূল ভাবের সাথে আইএনজি যোগ করা লাগবে। কোন মূল ভাবের সাথে আইএনজি যোগ করা লাগবে? যেই সেন্টেন্সের কাজ আগে হওয়া বোঝাবে। এইখানে এই দুটো সেন্টেন্সের মধ্যে এই সেন্টেন্সের কাজ আগে হওয়া বোঝাইছে। এখন নিয়ম হচ্ছে যে যখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল করব তখন প্রথম যে সেন্টেন্সটা লিখবো সেই সেন্টেন্স সাবজেক্টকে বাদ দিব, সেই সেন্টেন্স সাবজেক্ট বাদ দিয়ে কি লিখবো? প্রথমেই মূল ভার্ব, এবং প্রথমে মূল ভার্ব লেখা যাবে না, কারণ কি বলছে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। সো কামিং, উই বাদ দিয়ে কি হচ্ছে? কামিং হেয়ার, বাকি যা আছে তাই। জাস্ট একটা এখানে যে ফুল স্টপের জায়গায় কি হবে? কমা হবে, বাকি যা আছে তাই ফুল স্টপ। ক্লিয়ার? ওকে, এভাবে আমরা করব রুল নাম্বার 2। রুল নাম্বার 2 লেখার আগে তোমাদেরকে বলে রাখি, মানে মনে রাখার একটা খুব সুন্দর একটা টেকনিক হচ্ছে যে এই যে রুলগুলো আমি দিচ্ছি 6টা রুল, এই 6টা রুলের মধ্যে দেখবা যে রুলগুলা জোড় সংখ্যা দিয়ে, যেমন 2, 4, 6, এই যে রুলগুলো আছে এগুলো কিন্তু একটু শয়তান টাইপের, মানে বলে দিতে পারি যে ঘাত্তারা। হ্যাঁ, ঠিক আছে। আমাদের গ্রামে বলে কি জানো, যখন কেউ মানে একটা কথা আমি বললাম, যখন আরেকজন আমাকে প্রশ্ন করে যে কেন তোর কথাই কেন মানতে হবে, আমি যদি এভাবে করি, এটাকে আমাদের গ্রাম ভাষায় বলে ঘাত্তারা। তো দেখো, যেগুলো জোর সেগুলো হচ্ছে কি ঘাত্তারা, আর যেগুলো বিজোর সেগুলো ভালো। মানে এক কথায় সিঙ্গেল যেগুলো আছে সিঙ্গেলগুলো কিন্তু অনেক ভালো, আর যারা মিঙ্গেল তারা একটু খারাপ হয়। কেমন খারাপ আমি বলতেছি, আমরা রুল নাম্বার 1-এ পড়লাম, যেটা সিঙ্গেল রুল পড়ছি, রুল নাম্বার 1, সেখানে বলা হয়েছে যে মূল ভাবের সাথে আইএনজি যোগ, প্রথম সেন্টেন্সের সাবজেক্ট বাদ যাবে, আবার বলছি প্রথম সেন্টেন্সের সাবজেক্ট বাদ যাবে এবং মূল ভাবের সাথে আইএনজি যোগ হয়ে বাকি যা আছে তাই। এখন এই যে 2 নম্বর খাত্তারা, এর কথা হচ্ছে কেন আমি প্রথম সেন্টেন্সের সাবজেক্টটাকেই বাদ দেব, আমি দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টকে বাদ দেব? হবে কি না? অবভিয়াসলি হবে, কেন হবে না? দেখো, এখানে এগুলোর নাম হচ্ছে এনপি প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। মনে করে নিও যে পার্টিসিপল, এটা হচ্ছে এনতে হচ্ছে নাউন আর পিতে হচ্ছে প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন প্লাস প্রেজেন্ট পার্টিসিপল বা মূল ভাবের সাথে আইএনজি যোগ। সাথে আইএনজি যোগ। এটা ঠিক কেমন? এখানে প্রথম যে সেন্টেন্সের সাবজেক্ট আছে এটা লিখতে হবে এবং দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট আছে এটাকে বাদ দিতে হবে। অ্যান্সার কী হবে দেখো, প্রথম সেন্টেন্সের সাবজেক্ট আছে এটা আমরা এর আগের নিয়মে অর্থাৎ রুল 1-এ বাদ দিয়েছিলাম, বাদ দিয়ে লিখেছি, কিন্তু এইখানে এটা লিখব উই, দেন এই যে মূল ভাবের সাথে আইএনজি যোগ, যেটার কাজ আগে হওয়া বুঝেছে যে সেন্টেন্সে সেটার মূল ভাবের সাথে কিন্তু আইএনজি যোগ করতে হবে, এটা সবসময় মাথায় রাখবা। দেখো তাহলে উই কাম হবে না কামিং হবে? কামিং। হ্যাঁ কমা, এইবার এই সাবজেক্টটা আমরা লিখব না, কামিং হেয়ার লার্ন ইংলিশ। অল ক্লিয়ার? ওকে, দেখো আবার একটু রিপিট করতেছি। রুল নাম্বার 1-এ আমরা শিখলাম প্রেজেন্ট পার্টিসিপল, সেখানে হচ্ছে কি প্রথম সেন্টেন্সের সাবজেক্টটা বাদ দিব এবং মূল ভাবের সাথে আইএনজি যোগ করে আমরা বাকি যা আছে তাই লিখে দেবো। রুল নাম্বার 2-তে এসে দেখলাম যেটা ঘাটতারা। সো এখানে কী করতে হবে, প্রথম সেন্টেন্সের সাবজেক্ট রাখতে হবে, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট উঠাই দিতে হবে। তো দেখো আমরা ওটাই করলাম, প্রথম সেন্টেন্সের সাবজেক্ট রাখলাম, প্রথম যে সেন্টেন্সটা আছে সাবজেক্ট রাখলাম, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টটা উঠাই দিলাম। অল ক্লিয়ার? ওকে, এবার আমরা রুল নাম্বার 3-তে যাব। রুল নাম্বার 3। ও দারুণ একটা জিনিস মিশাই দেয়নি, দেখো এই যে দেখো, অনেক সময় তোমরা দেখে মনে করো যে আমি যে কামিংটা লিখছি, অনেকে ভাবতে পারে যে ভাইয়া তুমি তো বানান ভুল লিখছো। কাম বানানটা হচ্ছে COME, কাম, প্লাস যদি আইএনজি করি তাহলে কি হচ্ছে এখানে
COMEING, রাইট, বাট ইটস রং। যখন আমরা কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করব এবং ভার্বের শেষে যদি ই থাকে এবং সে ইটাকে আমার লেখা যাবে না, ইটা ওঠাই দিতে হবে, ইটা হবে না, COMING, কাম। এখন অনেকে আবার মানে খুব কুটবুদ্ধি আছে, বলে যে ভাইয়া আচ্ছা ঠিক আছে এটা তো মানলাম, এই যে তুমি বিটা তো একটা ভার্ব, এই বিটার ইটা উঠাই দাও, যখন আমি বির সাথে আইএনজি যোগ করি তখন তো বি এর সাথে ইটা রাখি আইএনজি যোগ করি, আর তুমি তো বললা যে ই লাস্টে থাকলে আইএনজি যোগ করলে ইটা উঠে যাবে। এটা এক্সেপশনাল। এটা কি, এটা সহ আরও কিছু এক্সেপশনাল আছে, তো এক্সেপশনাল ক্যান নট বি অ্যান এক্সাম্পল, রাইট? ওকে, এটা বাদ। তাহলে এবার আমরা রুল নাম্বার 3 শিখব। রুল নাম্বার 3, রুল নাম্বার 3 এর নাম হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ দেখো, ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে হচ্ছে টু সহ মূল ভার্বকে ইনফিনিটিভ বলে। এটা মুখস্থ করে রাখবো, টু সহ মূল ভার্বকে ইনফিনিটিভ বলে, টু সহ মূল ভার্বকে ইনফিনিটিভ বলে। এবার এই দুটো সেন্টেন্সকে আমরা টু দিয়ে যুক্ত করব। টু দিয়ে যুক্ত করার একটা মানে একটা রুলস আছে। সেই রুলসটা কি বা নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে যদি দুইটি সেন্টেন্স আমরা যুক্ত করব এবং ওই দুইটি সেন্টেন্সের মধ্যে যদি কারণ কথাটা থাকে, কারণ বা জন্য, জন্য কথা যদি প্রকাশ পায়, জন্য অর্থ যদি প্রকাশ পায়, তাহলে আমরা টু কথাটা ব্যবহার করতে পারি। যেমন দেখো, টু নিয়ম ব্যবহার করা খুবই সোজা, খুবই 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 সোজা। প্রথম সেন্টেন্সটা আমরা হুবহু লিখব, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় আমরা টু লিখব, বাকি যা আছে তাই। সহজ না? দেখো এই যে আনসার, we come here to learn English. আমরা আসলে কি করলাম দেখো, আমরা রুল নাম্বার 3, ভালো ভদ্র রুল, রাইট? আচ্ছা, আমরা কি করলাম, ইনফিনিটিভ, টু সহ মূল ভার্বকে ইনফিনিটিভ বলে। আমরা কাজটা কি করলাম, প্রথম সেন্টেন্সটা হুবহু লিখলাম, লিখে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টটা আছে উইটাকে উঠাই দিলাম, উঠাই দিয়ে উইয়ের জায়গায় টু বসাইলাম, তারপরে লার্ন ইংলিশ। ওকে, অল ক্লিয়ার? ঠিক আছে, এবার আমরা করবো কি, রুল 4। আমি কি বলছিলাম যে যেগুলা জোর রুল, মানে 4, 2, 4, 6 যেগুলো জোর, এগুলো ঘাতরা টাইপের। হ্যাঁ, তো দেখো রুল 4 নাম্বার বলতেছে যাচ্ছে ভাইয়া ঠিক আছে মানলাম, তুমি টু দ্বারা এখানে তো প্রথমে জন্য বুঝাইলা, রুল নাম্বার 3-তে তুমি টু দ্বারা জন্য বুঝাইছো, উই কাম হেয়ার টু লার্ন ইংলিশ, আমরা এখানে আসি ইংরেজি শেখার জন্য, জন্য কথাটা আসছে তো। আচ্ছা, এখন অনেকে বলতে পারে আচ্ছা ঠিক আছে টু মানে যদি জন্য হয়, আচ্ছা ফর মানেও তো জন্য, তো ফর দিয়ে কি লেখা যাবে? অবশ্যই লেখা যাবে, কেন লেখা যাবে না? দেখো রুল নাম্বার 4 হচ্ছে ফর, FOR, ফর। ফর মানে কি? ফর মানে হচ্ছে জন্য। দেখো টু আর ফর সেম টু সেম রুল ভাই। এই যে সেন্টেন্সটা আছে হুবহু লিখবো, উই কাম হেয়ার, এই যে এখানে ফর, সাবজেক্টটা দ্বিতীয় সেন্টেন্স সাবজেক্টকে উঠাই দিয়ে ফর, এখন লার্ন। এইবার একটা কথা আছে এখানে, দেখো আগের সেন্টেন্সে টু ছিল, টু এর পরে টু প্রিপোজিশন, ফরও কিন্তু প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পর যখন আমরা ভার্ব নিয়ে আসি তখন আমাদেরকে বলা হয় যে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। কিন্তু টু হচ্ছে এক্সেপশনাল, যে টু যদি একাই কখনো থাকে, যদি কখনো একাই থাকে, কোনো ফ্রেজ একাই না থাকে, যেমন লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এরকম না থাকে, যদি জাস্ট টু থাকে একাকি, তাহলে টু এর পরে যে ভার্বটা নিয়ে আসবো সেটাকে অবশ্যই বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে হইতে হবে। কিন্তু অন্যান্য টু বাদে অন্যান্য যে প্রিপোজিশনগুলো আছে, যেমন ফর, উইদাউট, এরকম যে প্রিপোজিশনগুলো আছে, এরপরে যদি কোনো ভার্ব আসে
তাহলে তার সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে ফর লার্নিং ইংলিশ। আরেকবার টাচ দেই। আমরা টু দিয়ে যখন পড়লাম তখন আমরা দেখেছি যে প্রথম সেন্টেন্স হুবহু লিখেছি, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় টু লিখেছি, বাকি যা আছে তাই লিখেছি, রাইট? এবার টু দিয়ে যে জন্য বোঝায়, তার জন্য তো একটা স্পেসিফিক ইংলিশ ওয়ার্ডই আছে, যেমন ফর। তো আমরা ফর এখানে লিখলাম, তো ফর লেখার ফলে কি হলো, টু লেখার পরে তো লার্নে ছিল, কিন্তু ফর লেখার পরে লার্ন কি লার্ন থাকবে না, লার্নটা লার্নিং হয়ে যাবে, লার্নিং ইংলিশ। ওকে, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপরে আমরা পড়ব রুল নাম্বার 5। রুল নাম্বার 5, রুল নাম্বার 5 হচ্ছে ভালো রুল কিন্তু, তাই না? যেহেতু বিজোড় সংখ্যা, সিঙ্গেল সংখ্যা, অবশ্যই রুলটা ভালো হবে। দেখো এটা হচ্ছে বাই প্লাস জিরান্ড। বাই প্লাস জিরান্ড, বাই কথাটা বুঝলাম যে দ্বারা, বাট জিরান কথাটা কি? জিরান মানে হচ্ছে মূল ভাবের সাথে আইনজি যোগ, যেভাবে প্রেজেন্ট পার্টিসিপেল বললাম না, ঠিক সেম টু সেম। দেখো এটা হচ্ছে বাই প্লাস মূল ভাবের সাথে আইনজি যোগ, মূল ভার্ব এর সাথে আইএনজি যোগ। দেখো বাই প্লাস জিরান, মূল ভাবের সাথে বাই প্লাস মূল ভাবের সাথে আইএনজি যোগ। এইটা সেন্টেন্স লেখার নিয়ম কি? এই সেন্টেন্সের লেখার নিয়ম হচ্ছে দুইটা সেন্টেন্স সিম্পল সেন্টেন্স থাকবে, এই সিম্পল সেন্টেন্সকে যদি আমরা একত্রিত করতে যাই বাই এর নিয়মে, বাই প্লাস জিরান্ডের নিয়মে, তাহলে আমরা প্রথমেই বাই লিখতে হবে, সেন্টেন্সের শুরুতেই বাই। অ্যান্সার, প্রথমেই আমরা বাই লিখব, বাই লিখে স্টপ। এবার কি করব, দেখো প্রথম সেন্টেন্সের সাবজেক্ট আছে, এটাকে বাদ দিব, প্রথম সেন্টেন্স সাবজেক্টটা থাকবে না, তাহলে কি থাকবে, কাম থাকবে। আচ্ছা বাইটা কি? বাইটা কি? প্রিপজিশন। আর প্রিপজিশনের পর কি মূল ভার্ব কি বেস ফর্মে থাকে? টু বাদে মূল ভার্ব কি বেস ফর্মে থাকে? না, আইএনজি যোগ করতে হয়। তাহলে বাই কি? বাই কামিং। বাই কামিং কি? হেয়ার, কমা, এই যে ফুল স্টপ, এটা কমা, উই লার্ন ইংলিশ। নিয়মটা আবার বলতেছি, বাই প্লাস জিরান্ডের নিয়ম হচ্ছে দুইটি সিম্পল সেন্টেন্স থাকবে এবং দুইটি সিম্পল সেন্টেন্সের প্রথম সেন্টেন্সের সাবজেক্টটাকে তুলে দিয়ে বাই লিখতে হবে। বাই লেখার পর যে মূল ভাবটা আসবে সেই মূল ভাবের সাথে আইএনজি যোগ করতে হবে, কজ বাইটা হচ্ছে একটা প্রিপজিশন, অ্যান্ড বাই প্রিপজিশনের পরে অবশ্যই মূল ভাবের সাথে কী হবে, আইএনজি যোগ হবে। আইএনজি যোগ করলাম, সেন্টেন্সটা বাকি যা তাই হুবহু লিখে দেবো। অল ক্লিয়ার? ওকে, আই থিঙ্ক তোমরা ক্লিয়ার হইতে পারছো। এবার কি বলতো, এবার হচ্ছে রুল নাম্বার 6। রুল নাম্বার 6টাও বাইয়ের মতোই, বাট একটু আলাদা। কি? উইদাউট। আমি বলছিলাম না যে বাই যেগুলো জোর সেগুলো হচ্ছে কি ঘাততারা, এটাও ঘাততারা। কীভাবে ঘাততারা? যখন আমরা রুল 5 পড়লাম, তো 5-এ বলছে যে এখানে আসার দ্বারা আমরা ইংরেজি শিখি, এখানে আসার দ্বারা আমরা ইংরেজি শিখি, বা এখানে আসার মাধ্যমে আমরা ইংরেজি শিখি। তাহলে কেউ তো একজন প্রশ্ন করতেই পারে যে ভাইয়া ঠিক আছে, এখানে আসার কারণে যদি আমরা ইংরেজি শিখি, এটা যে অর্থ প্রকাশ করে, ঠিক তেমনি এখানে না আসলে আমরা ইংরেজি শিখতে পারি না, এটাও তো ঠিক একই অর্থ প্রকাশ করে। আবার বলতেছি, আমি এখানে আসি এবং এখানে আসার মাধ্যমে আমি ইংরেজি শিখি, তাহলে এটার যে অর্থ প্রকাশ পাইল। আবার আমি যদি বলি যে আমি এখানে না আসলে ইংরেজি শিখি না, একই অর্থ কিন্তু প্রকাশ পাইল। দেখো সেখানে এই উইদাউটটাই ব্যবহার হবে। কীরকম? ঠিক সেম টু সেম লেখা, উইদাউট, উইদাউট প্লাস মূলের সাথে আইএনজি যোগ, সাথে আইএনজি যোগ, আইএনজি যোগ। দেখো কি করতে হবে, বাইয়ের সাথে সেম টু সেম রুল ভাই। দেখো প্রথম সেন্টেন্স সাবজেক্ট উই, এটাকে আমরা বাদ দিব, তাহলে কি হবে, উই এর জায়গায় উইদাউট।
উইদাউট, উইদাউটটাও কিন্তু প্রিপোজিশন, তাহলে কি কাম থাকবে? নো, কামিং হয়ে যাবে। উইদাউট কামিং হেয়ার উই লার্ন। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমাদের কি সমস্যা হচ্ছে, যে ভাই অর্থ তো মিলে নেই, অর্থ মিলে নেই, ঠিক আছে, এখানে ডন্ট বসবে, বাট এটা আমি অর্থ মেলানোর জন্য ঠিক রাখলাম, বা অর্থ মেলানোর জন্য আমি এই ডন্ট কথাটা এখানে লিখলাম। কিন্তু তোমরা যখন স্পেসিফিকভাবে চেঞ্জিং সেন্টেন্স করতে যাবা, ঠিক আছে, তখন এই ডনটা তোমাদের লেখা লাগবে না। যখন তোমরা সিম্পল করতে যাবা তখন এই ডনটা তোমাদের লেখা লাগবে না। এটা আমি জাস্ট অর্থ মেলানোর জন্য লিখলাম। আবার বলতেছি, এটা অর্থ মেলানোর জন্য আমি লিখছি, তোমাদেরকে এইরকম কোনো কিছু লিখতে হবে না, তোমরা জাস্ট এই জিনিসটা ফলো রাখবা। উইদাউট, এই যে প্রথম শ্রেণীর সাবজেক্টকে বাদ দিব, উইদাউট লিখবো, কামের সাথে আইএনজি যোগ করবো, বা যেখানে এখানে যে ফাইনাল ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যোগ করবো, বাকি যা আছে লিখে দেবো, শেষ। ওকে, আচ্ছা, এখন তোমাকে প্রশ্ন করতেই পারো, আচ্ছা ভাইয়া ঠিক আছে, তুমি আমাদেরকে চেঞ্জিং সেন্টেন্স করাবা, আমি বুঝলাম, কিন্তু চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে এই যে কম্বাইনিং সেন্টেন্স যেগুলো যে করাইলা, 6টা রুল যে আমাদেরকে করাইলা, এগুলো আসলে কী কাজে আসবে? এগুলো দিয়ে আমরা কী করবো, রাইট? আচ্ছা, সমস্যা নেই, এই যে কম্বাইনিং সেন্টেন্সটা আছে না, এইটা এতটা কাজে লাগবে যে কীভাবে বলবো তোমাদেরকে। দেখো, আমরা যে কম্বাইনিং সেন্টেন্সগুলো 6টা নিয়ম করলাম, এটা কিন্তু হচ্ছে সিম্পল সেন্টেন্সের নিয়ম। আবার বলতেছি, কিসের নিয়ম? এটা সিম্পল সেন্টেন্সের নিয়ম। কিভাবে? দেখো, আমরা যখন সেন্টেন্সগুলো লিখছিলাম, এই যে লাস্টের সেন্টেন্সে লিখলাম, এটাই বলি যে উইদাউট কামিং হেয়ার উই লার্ন ইংলিশ, এটা যে লিখছি না, এখানে তোমার খেয়াল করলে দেখবা ওই সেন্টেন্সে কিন্তু একটা সাবজেক্ট এবং একটা ভার্ব আছে। খেয়াল করে দেখো, আমি আগে প্রথমে কি বলছিলাম, সিম্পল সেন্টেন্সের সংজ্ঞা কি? যে সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেই সেন্টেন্সকে বলা হয় কি? সিম্পল সেন্টেন্স, রাইট? তো সিম্পল সেন্টেন্স, এই যে আমরা কম্বাইনিং সেন্টেন্সগুলো 6টা নিয়ম করলাম, 6টা যে নিয়ম করলাম, 6টা নিয়মের ফলে যে ফলাফলটা আমরা সেন্টেন্সটা পাইলাম, ফলাফল সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কিন্তু কি? সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? এখন দেখো কেন করলাম, এখন বুঝবা। আমরা যখন কম্পাউন্ড টু সিম্পল করব, দেখো, কম্পাউন্ড টু সিম্পল, এখন তুমি বুঝবা যে ভাইয়া তুমি যে 6টা রুল করাইলা এটা কি কাজে আসলো, এখন বুঝতে পারবা। দেখো, এই ক্যামেরা পর, তোমাদেরকে এখন করাবো আমি এই কমপ্লেক্স থেকে সিম্পল। হ্যাঁ, আমাদের যে কম্বাইনিং সেন্টেন্সগুলো করলাম 6টা নিয়ম, কি কাজে আসবে? এবার কি কাজে আসবে দেখো, কমপ্লেক্স টু সিম্পল। যখন কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন, লেখে না কেন, হোয়েন, কমা অ্যাজ, কমা সিন্স, হোয়েন আর সিন্স অ্যান্ড না, হোয়েন আর সিন্স, ইফ ইউ থাকবে, হোয়েন অ্যাজ সিন্স এবং ইফ ইউ থাকবে, তখন এই যে লেখাগুলো লিখলাম, এইগুলোর পরিবর্তে তোমাকে রুল ফলো করতে হবে। রুল নাম্বার 1, রুল নাম্বার 2। ওকে, যখন কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন অ্যাজ সিন্স ইফ ইউ থাকবে, তখন সিম্পল করিবার সময় তোমাকে রুল নাম্বার 1 এবং 2 এর মধ্যে নিয়ে আসতে হবে এই কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে। যেমন একটা নিয়ম করলে কেমন হয়, রাইট? দেখো, ওই সেন্টেন্সগুলো দিয়েই করাই। when we come here we learn English. হ্যাঁ, এই যে কমপ্লেক্স সেন্টেন্সটা আছে, কমপ্লেক্স সেন্টেন্স আমি কেন বলতেছি, দেখো, 2টা সিম্পল সেন্টেন্স আছে এখানে, এবং এই 2টা সিম্পল সেন্টেন্স এখানে যুক্ত আছে হোয়েন দ্বারা, রাইট? আমি বলছিলাম যে যদি 2টা সিম্পল সেন্টেন্স হোয়েন অ্যাজ সিন্স, যে ইফ ইউ দো ইত্যাদি ইত্যাদি যুক্ত থাকে, তাহলে সেটাকে আমরা বলবো কি? কমপ্লেক্স সেন্টেন্স। তো এটা কি আছে? কমপ্লেক্স সেন্টেন্সে আছে।
এখন আমরা এটা করতে যাচ্ছি কি, সিম্পল করতে যাচ্ছি। আমি বললাম যে যখন হোয়েন, অ্যাজ, সিন্স এবং ইফ ইউ থাকবে, এই চারটা যখন সিম্বল থাকবে তখন তোমাকে এই সিম্পল করার সময় রুল 1 এবং 2 এর মধ্যে ফেলতে হবে। দেখো ফেলার নিয়মটা কি, ফেলতে তো সবাই বলে, ফেলার নিয়ম কি ভাই? ফেলার নিয়ম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের সাইন রাখা যাবে না। কেন রাখবো? কারণ আমরা তো সিম্পল করতেছি, সিম্পলে কি এখানে কি কমপ্লেক্সে কোনো সাইন রাখবো? নো, নো সাইন অফ কমপ্লেক্স। এখানে সিম্পল সেন্টেন্সের সাইন থাকবে। এবং সিম্পল সেন্টেন্সের কোন সেন্টেন্সের সাইন থাকবে? কম্বাইনেশন রুলের 1 নম্বর এবং 2 নম্বর রুলের সাইন থাকবে। দেখো হোয়েনকে আমরা যখন বাদ দিলাম তখন আমাদেরকে দুইটা কিন্তু সেন্টেন্স চলে আসছে, উই কাম হেয়ার, উই লার্ন ইংলিশ আসছে। এখন রুল 1-এও ফেলতে পারো, রুল 2-এও ফেলতে পারো। রুল 1টা ভালো, রুল 2টা কি একটু ঘাটতারা, তোমার যেটা ইচ্ছা। যেমন আমি দুইটাতেই করে দেখাচ্ছি। যদি আমি 1 নম্বর রুলটা দিয়ে করি তাহলে হবে কামিং হেয়ার, হেয়ার খালাস। আবার যদি রুল 2 দিয়ে করি, তোমাদেরকে যেটা দেখা গেছে কি না আমি কিন্তু শিওর না। আচ্ছা যাই হোক, তো ফার্স্ট যে সেন্টেন্সটা আমি লিখবো রুল নাম্বার 1 সেটা হচ্ছে কি কামিং হিয়ার উই লার্ন ইংলিশ। আর যদি আমার সেকেন্ড রুল ফলো করে লিখি তাহলে হবে কি উই কামিং হিয়ার লার্ন ইংলিশ। ওকে, আচ্ছা তো এইটা নিয়ম গেল। এখন নিয়ম তো আরও আছে। সেই নিয়মটা কি? দো অলদো। দো অলদো ক্ষেত্রে দেখো লিখতে হবে তোমাদেরকে ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ প্লাস রুল ফলো করবা, রুল 1 ভালো হয় অথবা 2 করতে পারবা। কেমন? যেমন মনে করো যে আমি দিলাম যে দো, দো হি ইজ পুর, পুর কমা হি ইজ অনেস্ট। বললাম যে যদিও সে গরিব কিন্তু সৎ, যদিও সে গরিব কিন্তু সৎ। এটাকে যদি আমরা, এটা কি আছে? কমপ্লেক্স আছে। কেন কমপ্লেক্স আছে? দো চিহ্নটা আছে, দো সাইনটা আছে, এবং এই দো এইটা হচ্ছে কমপ্লেক্সের সাইন। ওকে, দো থাকার কারণে এটা কমপ্লেক্স। এটাকে আমরা সিম্পল করব। দোটা তো লেখা যাবে না, রাইট? দো উঠে যাবে। দো এর পরিবর্তে আমাদেরকে লিখতে হবে ইন স্পাইট অফ। দেখো আমরা লিখলাম ইন এসপিআই, স্পাইট অফ রুল নাম্বার 1 অথবা রুল নাম্বার 2। রুল নাম্বার 1 কী ছিল? রুল নাম্বার 1 ছিল যে যে সেন্টেন্সের কাজ আগে হওয়া বোঝাবে সেই সেন্টেন্সের যে সাবজেক্ট আছে সেটাকে বাদ দিতে হবে, মূলভাবে সেটা আইন যোগ করতে হবে এবং বাকি যা আছে হুবহু লিখে দিতে হবে। আচ্ছা, ইজের সাথে আইন যোগ করলে কি হয়? ইজিং না, ইজের সাথে মনে রাখবা এম, ইজ, আর, এগুলোর সাথে যদি আইন যোগ করো তাহলে তোমাদেরকে হবে, যদি আইন যোগ করতে চাও প্লাস আইএনজি, আইএনজি, তাহলে এটাকে তোমাদের লিখতে হবে বিইং। এইগুলোকে বলা হয় এম, ইজ, আর। এগুলো হচ্ছে বি ভার্ব। এই বি ভার্বের সাথে যদি তুমি আইন যোগ করতে চাও তাহলে তোমার কি করতে হবে? বিইং করতে হবে। ওকে, দেখো ইন স্পাইট অফ, হিটা কি বাদ যাবে? ইন স্পাইট অফ বিইং পুর, কমা হি ইজ অনেস্ট। ওকে, ওকে, লেখাটা হয়ে গেল। আচ্ছা, অল ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। আচ্ছা, এবারে তোমাদের রুল আছে, আরেকটা রুল আছে, সেটা হচ্ছে তোমাদের যদি কখনো দেখো যে সো দ্যাট পাইলা তোমরা, সো দ্যাট, THAT, সো দ্যাট পাইলা। এই সো দ্যাটের সময় কী করবো তোমরা? যদি কখনো দেখো যে কমপ্লেক্স সেন্টেন্স সো দ্যাট আছে তাহলে তোমরা অবশ্যই রুল নাম্বার RULE, রুল নাম্বার 3 অথবা রুল নাম্বার 4,
ইউজ করতে পারো। তাহলে যখন তুমি কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট দেখবা তখন তুমি রুল নাম্বার 3 অথবা 4 ইউজ করতে পারো। কীরকম আমি উদাহরণ দিয়ে বসে দিই। আই থিঙ্ক তোমাদের এই জায়গাটা লেখা হয়ে গেছে, যদি তোমার বসে থাকো তাহলে এই জায়গাটা লেখা হয়ে গেছে, এটা মিশাই দিচ্ছি। ওকে, এটা মিশাই দিলাম। দেখো এখানে সো দ্যাট দিয়ে থাকবে। মনে করো যে আমি দিলাম যে উই ইট সো দ্যাট উই ক্যান অথবা মে লিভ। মনে রাখবা সো দ্যাট যখন তুমি কোনো সেন্টেন্সে লিখবা, এটা এই মানে সিম্পলে করার সময় আসবে না, কাজে আসবে না, কিন্তু যখন তুমি কমপ্লেক্স করবা কখনো তখন দেখবা যে সো দ্যাট যদি কখনো থাকে, এই সো দ্যাটের পরে তুমি একটা সেন্টেন্স নিয়ে আসতে চাচ্ছ, সেই সেন্টেন্সে অবশ্যই সাবজেক্টের পরে ক্যান অথবা মে নিয়ে আসতে হবে। ক্যান অথবা মে অবশ্যই নিয়ে আসতেই হবে। সো দ্যাটের পরে কী নিয়ে আসতে হবে? ক্যান অথবা মে নিয়ে আসতে হবে। তো দেখো উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, আমরা খাই যাহাতে আমরা বাঁচতে পারি। এটাকে আমরা সিম্পল করব। আমি বলছি, ভাইয়া বলে দিয়েছে যে সো দ্যাট যখন থাকবে তখন রুল নাম্বার 3 অথবা রুল নাম্বার 4। দেখো কি করব, যখন আমরা এখানে রুল নাম্বার 3 অথবা রুল নাম্বার 4 ইউজ করবো, অর্থাৎ ইনফিনিটিভ 2 অথবা 4 ইউজ করবো, তখন কী করবো আমরা এই সো দ্যাটের আগের মুহূর্ত পর্যন্ত লিখবো সো দ্যাট সহ ক্যান বা মে পর্যন্ত বাদ দিব। এইটা টোটালি বাদ। উই ইট এইটা যেটা বাদ দিলাম না, এই সম্পূর্ণ জায়গার মানে পরিবর্তে এখানে আমরা 2 দিব। অথবা যদি কেউ বলে যে না ভাই আমি রুল নাম্বার 4 ইউজ করবো, ওকে 4 দিবা। 2 দিয়ে করলে কী হবে, 4 দিয়ে করলে কী হবে তো সবাই জানো। দেখো উই ইট, যদি কেউ 2 দেয় 2 লিভ, কারণ 2 এর পর বেস ফ্রম, যেহেতু 2 একাই আছে। আবার যদি দেই যে উই ইট ফর, পরে আবার কি লিভ হবে? না, পরে আবার কী হবে? লিভিং, LIVING। ওকে ওকে, লাস্ট একটা নিয়ম আছে, এই একটা নিয়ম করলে তোমাদের আজকের এই কমপ্লেক্স টু সিম্পল অ্যান্ড যে তোমাদের কমপ্লেক্স সিম্পল অ্যান্ড কম্পাউন্ডের যে ধারণা, সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ডের যে ধারণা, সেটা আমি আশা করি যে অনেক 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 ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে। কমপ্লেক্স টু সিম্পল, এখানে দেখো ইফ ইউ আর ইফ ইউ ডু নট, দেখো এই যেটা কিন্তু আলাদা, হোয়েন অ্যাজ সিন্স এবং ইফ ইউ। মনে আছে তোমাদের প্রথম যে রুলটা দিছিলাম এখানে, প্রথম যেটা লিখছিলাম আমি কমপ্লেক্স টু সিম্পলের নিয়মের ক্ষেত্রে, তখন আমি বলছিলাম যে হোয়েন অ্যাজ সিন্স এবং ইফ ইউ, হোয়েন অ্যাজ সিন্স এবং ইফ ইউ, এইগুলা থাকলে তোমাদেরকে রুল নাম্বার 1 অথবা রুল নাম্বার 2 এ ফেলতে হবে। কিন্তু এবার তোমার থাকবে ইফ ইউ ডু নট, অথবা আরেকটা থাকতে পারে আনলেস ইউ। আনলেস ইউ, এই যেটা কিন্তু ভিন্ন, অনেক গুলাই ফেলে যে ইফ ইউ ডু নট আছে, ইফ ইউ আছে, ইফ ইউ ডু নট আছে, সমস্যা নেই তো ইফ ইউ তো আছে না। ইফ ইউ আলাদা ক্ষেত্রে, ইফ ইউ ডু নট অথবা আনলেস ইউ আলাদা ক্ষেত্রে। দেখো যখন এই দুটো থাকবে তখন আমরা কি করব, যখন ইফ ইউ ডু নট অথবা আনলেস ইউ থাকবে তখন আমরা রুল নাম্বার দাঁড়া উইদাউট লিখবো, বা উইদাউট রুল নাম্বার কত ছিল? রুল নাম্বার 6। রুল নাম্বার 6, রুল নাম্বার 6। যদি ইফ ইউ ডোন্ট অথবা আনলেস ইউ থাকে তাহলে আমাদেরকে রুল 6 করতে হবে। যেমন কীরকম যদি থাকে, এক্সাম্পল যেমন থাকে কমপ্লেক্স সেন্টেন্সের, যে ইফ ইউ ডু নট ডু, ছোটো সেন্টেন্স দিচ্ছি আমি, ইফ ইউ ডু নট ডু কমা ইউ উইল ডাই। এখন দেখো রুল নাম্বার 6 কী ছিল? রুল নাম্বার 6 ছিল উইদাউট প্লাস জিরান ছিল, রাইট? এখন দেখো এটা যখন আমরা অ্যান্সার করবো উইদাউট দিয়ে করতে হবে অবশ্যই, 100% উইদাউট দিয়ে। ঠিক আছে, উইদাউট আমরা যে ব্যবহার করব সেটা সেন্টেন্সটা কীভাবে আমাকে সাজাবো আগে, তারপরে ব্যবহার করবো। দেখো যখন আমরা উইদাউট লিখবো, প্রথমেই উইদাউট, তারপরে এই যে চিহ্নটা আছে এটা কি লেখা যাবে ভাই? লেখা যাবে না, লেখা যাবে না। তাহলে কী হবে?
উইদাউট ডু। আচ্ছা উইদাউট এবার ডু হয় না ডুইং হয়? উইদাউট এবার ডু হয় না ডুইং হয়? 100% ডুইং। ওকে, তাহলে উইদাউট ডুইং, উইদাউট ডুইং কমা ইউ উইল ডাই। ভাইয়া তোমার কমপ্লেক্স টু সিম্পলের যে নিয়মগুলো ছিল ফুললি কমপ্লিট। এখন আসো আমি একবার তোমাদেরকে সব কিছু সাজাই দিই, নাহলে তোমরা তো মানে কি বলা যায় যে একটু পাল্টি খেয়ে দিতে পারো। একদম শুরু থেকে আমরা তোমাদেরকে বোঝাই দিচ্ছি। দেখো বোর্ডের দিকে দেখার দরকার নেই, সবাই আমার দিকে দেখো। আমরা সেন্টেন্স শুরু করছিলাম হচ্ছে সেন্টেন্স দিয়ে, যে চেঞ্জিং সেন্টেন্স শুরু করছিলাম সেন্টেন্সে শুরু করছি। সেন্টেন্স গঠন অনুসারে 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। তো আমরা এই যে গঠন অনুসারে যে 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, এই তিনটারই যে বেসিক রুলগুলা এগুলো করলাম। পার্ট 2 আসতেছে তোমাদের সামনে। পার্ট 2 আমি বাকি যে ল্যাকেজগুলো আছে সেগুলোকে অবশ্যই ওভারকাম করার চেষ্টা করব। অ্যান্ড আমি গ্যারান্টি দিচ্ছি যদি পার্ট 1 এবং পার্ট 2 কেউ শেষ করতে পারে, ভাই পার্ট 2 কত মিনিটের হবে? সর্বোচ্চ 25 মিনিট বা 30 মিনিট ধরলাম সর্বোচ্চ। এই যে 1 থেকে বা তোমার মনে করো 70 থেকে 80 মিনিটের ক্লাস যদি তুমি করতে পারো, আই থিঙ্ক যে তোমার চেঞ্জিং, বিশেষ করে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড পানি হয়ে যাবে ইনশাল্লাহ। এতটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি। দেখো, প্রথমে আমরা গঠন অনুসারে যে সেন্টেন্সগুলো আছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা শেষ করছি। আমরা দেখলাম যে সিম্পল সেন্টেন্স আছে সেইগুলো সেন্টেন্স যেখানে যে সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেটা হচ্ছে কি সিম্পল সেন্টেন্স। আবার কম্পাউন্ড সেন্টেন্স দেখে দেখলাম যে দুটি সিম্পল সেন্টেন্স যদি অ্যান্ড, বাট, অর দ্বারা যুক্ত হয় তবে সেই সেন্টেন্সকে আমরা কি বলবো? কম্পাউন্ড সেন্টেন্স। আবার এখানে একটা নোট পড়ছি, আমার নোটটা হচ্ছে যে দুটি সেন্টেন্সের সাবজেক্ট যদি একই হয়, দুটি সাবজেক্ট যদি একই হয় তাহলে প্রথমটি লেখা ভালো, দ্বিতীয়টি না লেখা ভালো। আবার কমপ্লেক্স সেন্টেন্স এখানে দেখলাম আমরা যে দুটি সিম্পল সেন্টেন্স যদি হোয়েন, অ্যাজ, সিন্স, ইফ, সো দ্যাট, দো, অলদো ইত্যাদি যারা যুক্ত থাকে তাহলে সেখানে আমরা কি করব? সেই সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। এই কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে একটা নোট আছে, সেই নোটটা হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট একই হোক বা ভিন্ন, দুটি সাবজেক্ট থাকবে, দুটি সাবজেক্ট একই হোক অথবা ভিন্ন হোক, কোনো ম্যাটার করে না, দুইটি সাবজেক্টেই তোমাকে লিখতে হবে। ওকে, তো এটা গেল। এরপরে আমরা আসলাম কম্বাইনিং সেন্টেন্স বা জয়েনিং সেন্টেন্সে। দেখো, জয়েনিং সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখলাম 6টা রুলের মধ্যে যে সিঙ্গেল রুলগুলো আছে, যারা সিঙ্গেল অর্থাৎ এই যে 1, 3, 5 এই তিনটা যারা সিঙ্গেল আছে এটা ভদ্র রুল। আর যারা জোর বা মিঙ্গেল, টোয়াইস মানে 2, 4 অ্যান্ড 6 যেগুলো আছে এগুলো হচ্ছে কি একটু রক্তারা বা ঘাটতারা। ঠিক আছে, দেখো 1 যে রুলটা ছিল সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে মূল ভাবের সাথে আইএনজি যোগ। তারপরে রুলটা ছিল এনপি প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। এনপিতে হচ্ছে কি নাউন, পিতে প্রোনাউন প্লাস মূল ভাবের সাথে আইএনজি যোগ। রুল নাম্বার 3 ছিল ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে টু সহ মূল ভাব, টু সহ মূল ভাবকে ইনফিনিটিভ বলে। আবার রুল নাম্বার 4 যেটা, এটা হচ্ছে ফর মানে হচ্ছে জন্য। এখন রুল নাম্বার যে তুমি 5 পড়লা, রুল নাম্বার 5 তুমি পড়ছো যে বাই প্লাস জিরান, অর্থাৎ বাই প্লাস মূল ভাবের সাথে আইএনজি যোগ। তারপরে রুল নাম্বার 6 পড়লা, রুল নাম্বার 6 তুমি পড়লা হচ্ছে উইদাউট প্লাস জিরান। উইদাউট প্লাস জিরানটা কি দেখলা? উইদাউট প্লাস মূল ভাবের সাথে আইএনজি যোগ। ওকে, আচ্ছা, তারপরে তুমি দেখলা যে আমরা যে এই 6টা নিয়ম করলাম, এই 6টা নিয়ম ঠিক কোথায় কোথায় কাজে লাগতেছে। আমরা করলাম কমপ্লেক্স টু সিম্পল। এই কমপ্লেক্স টু সিম্পল দেখলা যে যখন হোয়েন, অ্যাজ, সিন্স এবং ইফ, ইউ থাকবে তখন আমরা কি করব? রুল নাম্বার 1 অথবা রুল নাম্বার 2। আবার যখন দো, অলদো থাকবে তখন ইন স্পাইট অফ প্লাস রুল নাম্বার 1 অথবা রুল নাম্বার 2। আবার যখন আমরা করলাম হচ্ছে সো দ্যাট দিয়ে তখন আমরা কী করলাম? রুল নাম্বার 3 অথবা রুল নাম্বার 4। আবার যখন আমরা করলাম হচ্ছে ইফ ইউ ডু নট অথবা আনলেস ইউ, তখন আমরা কী করলাম? তখন আমরা ইফ ইউ ডু নট এবং আনলেস ইউ উঠাই দিয়ে আমরা কী লিখলাম? রুল নাম্বার 6। ওকে, তো আই থিঙ্ক যে এতটুকুই ছিল আজকের এই সংক্ষিপ্ত আলোচনা, এবং আমি আশা রাখছি যে নেক্সট দিন যে তোমাদেরকে আমি করাবো, নেক্সট ডেটে তোমাদেরকে আমি আশা রাখবো যে
সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যতগুলো খুঁটিনাটি নিয়ম আছে, যতগুলো ব্যতিক্রমী নিয়ম আছে, সবগুলো এক্সেপশনাল হোক আর জেনারেল যে রুলগুলো হোক, সবগুলো রুল পানি পন্থা করাবো। ওকে, জাস্ট সাথে থাকতে হবে, এবং সাথে থাকতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। এবং হ্যাঁ, আমি যে রুলগুলো করালাম, যদি কারো মনে হয় যে আমার এই সেন্সের সমস্যা হচ্ছে, জাস্ট কমেন্ট সেকশনে যাবা এবং লিখবা ভাইয়া, ভাইয়া লিখবা যে সেন্টেন্সটা এটা আমাকে সমাধান করে দাও। যে কোনো রকমের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল কম্পাউন্ড, যেটা ইচ্ছা যেমন ইচ্ছা সেন্টেন্স আমাকে দিবা। যদি সমস্যা থাকে আমি ইনশাল্লাহ সেগুলো যথাসম্ভব সমাধান করার চেষ্টা করব। তো আজকে এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট পার্ট 2-এ। এতদিন পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো। আল্লাহ তোমাদের সকলকে পড়াশোনায় মনোযোগী করার তৌফিক দান করুক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।